পদ্মা সেতু ও মেট্রোর মতো উন্নয়ন একটি গোষ্ঠী সহ্য হয় না। আইএবির কনভেনশনে প্রধানমন্ত্রী পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী প্রকল্প গ্রহণের আহ্বান। একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে। পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল? 30,000 কোটি টাকা দিয়ে মেট্রো রেল কেন করা হলো? 3,000 কোটি টাকা খরচা করলেই তো যানজট দূর হয়ে যেত। আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে? রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। অগণতান্ত্রিক সরকারকে এইভাবে ভারতের সমর্থন মেনে নেবে না জনগণ, হুঁশিয়ারি দলটির নেতাদের। ঘণ্টাখানেকের মুষল বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, বজ্রপাতে নিহত 4। জলাবদ্ধতা নিরসনে কুইক রেসপন্স টিম গঠন জানালেন উত্তরের মেয়র। অবশেষে দেশের জলসীমায় প্রবেশ করল 23 নাবিক নিয়ে অবহিত জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার নোঙর করবে চট্টগ্রামের কুতুবদিয়ায়। এবং অস্থির নিত্যপণ্যের বাজারে লাফিয়ে বাড়ছে মাছ, মাংস, সবজির দাম। টানা দাবদাহে প্রভাব বলছে বিক্রেতারা। এটা সিজনিং কারণে চাহিদা বাড়লে দাম বাড়ে, এটাই স্বাভাবিক। গরমের কারণে অনেক মুরগির ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে মুরগি কম, ডিমের উৎপাদনটাও কম। মশলার দামটা একটু বাড়ছে, ওটা প্রতি কেজিতে 150 থেকে 200 টাকা করে বাড়ছে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি রাবি ইসলাম স্নেহা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন পদ্মা সেতু ও মেট্রোর মতো উন্নয়ন একটি গোষ্ঠীর সহ্য হয় না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইএবির 61তম কনভেনশনে কথা বলেন তিনি। সম্পদের সীমাবদ্ধতা ও জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষায় কিভাবে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী প্রকল্প গ্রহণ করা যায় সে বিষয়ে প্রকৌশলীদের নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। শামীমা আক্তারের রিপোর্টে বিস্তারিত। প্রকৌশলীদের এই সম্মেলনের প্রতিপাদ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইবি এর 61তম কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, তার সরকারের লক্ষ্যই হলো তৃণমূল থেকে মানুষের উন্নয়ন। দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো উন্নয়ন প্রকল্প নিয়েও একটি গোষ্ঠী সমালোচনা করছে। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল আমার মনে এদের একটু ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার। আবার তৃণমূল মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশ থেকে আমরা এগিয়ে নিয়ে যাব। দারিদ্র্যের হার যেখানে 41 ভাগ ছিল 2006, আমরা 18.7 ভাগে নামিয়েছি। সম্পদের সীমাবদ্ধতা ও জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষায় কিভাবে পরিবেশ বান্ধব সাশ্রয়ী প্রকল্প গ্রহণ করা যায় সে বিষয়ে প্রকৌশলীদের নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে আজকে আর কেউ এক চলতে পারে না, এটা একটা গ্লোবাল ভিলেজ। আজকে বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে হবে, সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমি পরিকল্পনা করছি। সময়ের সাথে তাল মিলিয়ে এই প্রত্যেকটা আমাদের পরিকল্পনাগুলিকে আরও যেখানে পরিবর্ধন করা দরকার, সংযোজন করা দরকার, সময়ের সাথে তাল মিলিয়ে সেটা করতে হবে। কোনোটা এই না যেটা করেছি দেখে ওটাই করতে হবে তা নয়। সময়ের প্রয়োজনে দেশের পরিবেশ, দেশের মানুষ, দেশের চাহিদা, বিদেশে আমাদের কর্মক্ষেত্র উন্মুক্ত সেই দিকে লক্ষ্য রেখেই করতে হবে, সেটা আমি চাই। প্রধানমন্ত্রী জানান, বিদ্যুতের চাহিদা মেটাতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। আজকে আমরা 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রেখেছি। আমাদের লক্ষ্য যে 2030 সালের মধ্যে আমরা কতটুকু করব, 41 সালের মধ্যে আমরা কতটুকু করব। 41 সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে 60,000 মেগাওয়াটে উন্নীত করা, এবং আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রকৌশলীদেরও কিন্তু আসলে গবেষণা দরকার। মহাশূন্যে শীঘ্রই নতুন স্যাটেলাইট পাঠানোর হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আরও বেশি ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী হবে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপিকে নির্মূল করা সম্ভব না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
সীমান্তে হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপির নেতার দাবি, যে বন্ধু রাষ্ট্র প্রতিনিয়ত এদেশ থেকে লুটপাট করবে, সীমান্তে হত্যা করবে, পারের ন্যায্য হিস্সা দেবে না, তাদের সাথে বন্ধুত্ব নেই। বলেন, বছরের পর বছর দেশের অগণতান্ত্রিক সরকারকে ভারতের সমর্থন মেনে নেবে না জনগণ। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দাবি করেন, বাংলাদেশকে ভারত বোগলদাবা করে রাখতে চাইলেও দেশের মানুষ তা মেনে নেবে না। যে বন্ধু আমাদেরকে গণতন্ত্র থেকে সরিয়ে নেওয়ার জন্য একটি অবৈধ সরকারকে সমর্থন করবে, সে কশিন কালো কখন কালো আমাদের বন্ধু হতে পারে না। তারা আমাদের অত্যাচার করেই যাচ্ছে, অবিচার করেই যাচ্ছে। প্রতিনিয়ত বিনা কারণে সীমান্তে গুলি করে লোক হত্যা করা হচ্ছে। রাষ্ট্রীয় যন্ত্র আপনারা ব্যবহার করে বিএনপিকে নির্মূল করতে চাচ্ছেন। ইনশাআল্লাহ বিএনপি নির্মূল হবে না। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে আদালতে আত্মসমর্পণ করে তাকে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের অভিযোগ প্রমাণিত হওয়া ভবন থেকে তার নির্দেশে এই ঘটনার সূত্রপাত হয়, যা সাক্ষীদের জবানবন্দিতে এসেছে। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন 24 জন, আহত হন আরও অন্তত 300 জন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালের 10 অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ডের রায় দেয় বিচারিক আদালত। উচ্চ আদালতে চলছে এই মামলার আপিল শুনানি। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন আইনজীবীরা। জুন মাসে এই মামলার হাইকোর্টের বিচার শেষ হবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন জানান, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য প্রস্তুত রাষ্ট্রপক্ষ। আমাদের খুব বেশি হলে 10 দিন লাগবে। আমরা এত সময় নিব না, আমরা লিখিত জমা দিব যেন আদালতের পক্ষে এবং অপর পক্ষ যারা থাকেন তারা যেন সহজেই আমরা কি বলতে চাই এটা বুঝতে পারেন এবং তাদের যদি রিপ্লাই থাকে তো রিপ্লাই দিবেন। এই জন্য আমরা লিখিত সাবমিশনসটা জমা দিব এবং মুখে বলার সাথে সাথে আমরা লিখিতটা জমা দিব, যার কারণে আমাদের সময়টা অত বেশি লাগবে না। অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মামলার অন্যতম আসামি, যার বিরুদ্ধে সব অপরাধ প্রমাণিত। তবে পলাতক আসামি হয় আপিলে তার বিষয়টি বিবেচিত হবে না। দেশে ফিরলেই প্রথমে তাকে কারাগারে যেতে হবে, এরপর মুখোমুখি হতে হবে বিচারের। যদি কোনোদিন আসেন, সে তো আপনি আসতে পারবে না, তাকে আসতে হলে তো প্রথম সারেন্ডার করতে হবে, তাকে জেলে ঢুকতে হবে, এমনি তো আর হবে না। অতএব সে আগে জেলে ঢুকলে তারপর যদি সে আসে তখন দেখা যাবে, কিন্তু এর আগে তার কোনো সুযোগই নেই। এবং এই মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগ এটা প্রমাণিত, কারণ তার ওইখানে হাওয়াবনে এগুলো সব হয়েছে, কনস্পিরেসিগুলো হয়েছে, সব ধরনের ষড়যন্ত্র হাওয়াবনে হয়েছে। ওইখান থেকে উনি আদেশ দিয়েছেন, সেইখান থেকে তারেক রহমান বলছে যে এইটা করেন ওইটা করেন, কার মাধ্যমে কি মানে কারে কারে ইনস্ট্রাকশন দিচ্ছে এগুলো বলছে। তারও ফাঁসি হওয়া হচ্ছিল অন্যদের মতো। হাইকোর্টের রায়ের পর এই মামলার শুনানি হবে আপিল বিভাগে। এরই মধ্যে শেষ হয়ে গেছে 20 বছর। এই মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আরও দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে লন্ডনে থাকা তারেক রহমান সহ 18 জন পলাতক এবং 11 জন রয়েছে কারাগারে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সরকার দৈত্য হয়ে মানুষের কাঁধে বসে এক দলীয় শাসন চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা GM কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে মহানগর উত্তর জাতীয় পার্টির মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, সরকার জ্বালানি খাতে সংকট তৈরি করে দেশকে মহাসংকটের দিকে নিয়ে যাচ্ছে। দেশে রাজনীতিকরণ চলছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার শক্তি নিয়ে দেশকে দখল করে নিয়েছে। বলেন, দেশে কলকারখানা বন্ধ হচ্ছে, বাড়ছে বেকারের সংখ্যা। এই সময় দেশ বাঁচাতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশও দেন GM কাদের। দেশের ইতিহাসে কোনো সময় এত বেশি বৈষম্য হয় নাই। যারা সরকারি দল করছেন তারা সব ধরনের নিয়ম নীতির বাইরে সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন এবং তারা একটা শক্তিশালী গোষ্ঠী তৈরি করেছেন। সেটা রাজনৈতিক দল হিসাবে আমার মনে হয় না। একটা গোষ্ঠী, শক্তিশালী একটা সংঘবদ্ধ দল জনগণের কাঁধে চেপে বসেছেন।
ঘণ্টাখানেকের ঝুম বৃষ্টিতে তলিয়েছে ঢাকার বিভিন্ন অলিগলি ও সড়ক। ঢাকায় আজ 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝুম বৃষ্টিতে মিরপুর, নিউ মার্কেট, গ্রিন রোড সহ বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন স্কুলগামী শিক্ষার্থী, শ্রমজীবী ও চাকরিজীবীরা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও 3 দিন। ঢাকায় দিনের বেলায় আজ আর বৃষ্টি না হলেও রাতের সম্ভাবনা রয়েছে। মইনুদ্দিন আরিফকে সঙ্গে নিয়ে আরও যাচ্ছেন নাফিয়া ফারজানা। শনিবার সকাল থেকেই এমন মুষলধারে বৃষ্টি রাজধানীর ঢাকা জুড়ে। ভোর থেকেই ছিল মেঘের গর্জন। সকাল 7:30টার দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরেই নামে ঝুম বৃষ্টি। ঘণ্টাখানেক ধরে চলা বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ফার্মগেটের খামারবাড়ি, গ্রিন রোড, নিউ মার্কেট সহ অনেক এলাকার সড়ক। জলাবদ্ধতায় বিপাকে পড়তে হয় কর্মব্যস্ত নগরবাসীকে। অনেক জায়গায় পানি জমে গেছে, এখানে 3 জায়গায় পানি জমে গেছে। পানি গাড়ি তোলার জায়গা, গাড়ি বসতে নষ্ট হয়ে জায়গা, স্টার্টের সমস্যা করে, সেলফ নষ্ট হয়ে জায়গা, অনেক সমস্যা হয়ে যায়। কোমর সমান পানিতে ডুবে যায় মিরপুর কালশি সড়ক। পানি ঢুকে বন্ধ হয়ে যায় অনেক যানবাহন। মিরপুর 10 মেট্রোর প্রবেশ মুখে জমে এমন পানি। কাজীপাড়া, শেওড়াপাড়া সহ অনেক স্থানে তৈরি হয় জলাবদ্ধতা। সাপ্তাহিক ছুটির দিনে অফিস আদালত বন্ধ থাকলেও শিক্ষার্থী সহ যারা ঘরের বাইরে বের হয়েছেন, হাঁটু পানিতে ভিজতে হয় তাদের। সকালবেলা যদি এই 2 ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হয়, মোটামুটি এই জলধরে মনে হয় এই ভোগান্তি রাত একদম সন্ধ্যা 7টা পর্যন্ত ভুগতে হবে মিনিমাম। কাস্টমারের জন্য আমাদের অনেকই ক্ষতি হয়। এখানকে পারাপার করাটা তো অবশ্যই কষ্টদায়ক, কিন্তু এটা কিন্তু বর্ষাকাল হলেই হয়। প্রতিনিয়ত এখানে রাজনৈতিকবিদরা আশা দেয় যেন এই কাজ করবে, ওই কাজ করবে, কিন্তু নির্বাচনের পরে আর কোনো কাজ উন্নতি হয় না। বৃহস্পতিবার সকালে রাজধানীতে 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলছে আবহাওয়া অফিস। সকালে ঢাকাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে, এবং ঢাকার দক্ষিণের যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে ফরিদপুর এবং গোপালগঞ্জ, এসব অঞ্চলে বৃষ্টিপাত এখনো হচ্ছে। পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির প্রবণতা একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে, এবং বৃষ্টিপাত কমে গেলে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ঢাকা ছাড়াও রাজশাহী, খুলনা সহ 6 বিভাগে সোমবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 10টি অঞ্চলে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে জিএনসিসি নগর ভবনের সামনে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলা ময়লা নিয়ে এক প্রদর্শনীতে একথা বলেন তিনি। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট, জানাচ্ছেন আহাদ চৌধুরী। রাজধানীর বিভিন্ন খাল এবং ড্রেন থেকে উদ্ধার হয়েছে এসব বর্জ্য। বিভিন্ন সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান থেকে উদ্ধার হয় এসব আবর্জনা। শনিবার সকালে উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে নগরবাসী সচেতনতা বৃদ্ধিতে এক অনুষ্ঠানে মেয়র বলেন, জলবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আমাদের জলজটটার জন্যই কিন্তু আজকের এই যে প্রদর্শনী, এই আমরা যদি এই ধরনের বর্জ্য ড্রেনে কিংবা খালে কিংবা লেকে না ফেলি, অবশ্যই ডেফিনেটলি আমি বলতে পারি এই যে জলজট যেটা আছে, এটির থেকে আমরা রেহাই দিতে পারবো। এই প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সচেতনতা বৃদ্ধিতে তাদের সঙ্গে কথা বলেন মেয়র। খালে যারা বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নগরপিতা। বর্জ্য মিউজিয়াম আমাদের 1 সপ্তাহের জন্য, কারণ এখানে এমন কোনো কিছু নেই যে আমরা পাই নাই। ম্যানুকুইন, সোফা, সুটকেস, টায়ার, কমোড, ইউরিনাল ইউজ যেটা করি সেটা, এবং রিক্সা পর্যন্ত আমরা পেয়েছি। এগুলা পেয়েছি হলো এই ড্রেন থেকে, এগুলা পেয়েছি এই খাল থেকে। 7 দিন ব্যাপী এই বর্জ্য প্রদর্শনীর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। বাগেরহাট, কুমিল্লা সহ 3 জেলায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাগেরহাটে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 6 শ্রমিক। এদিকে কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ হারান এক কৃষক। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। শনিবার সকালে পিরোজপুরের বালিপাড়া এলাকা থেকে ইট নিয়ে নদীপথে বাগেরহাটের শরণখোলায় যাচ্ছিলেন 11 শ্রমিক।
সকাল 10টার দিকে বৃষ্টি শুরু হলে চাল রায়েন্দা এলাকার একটি দোকানে আশ্রয় নিলে সেখানেই বজ্রপাতে আহত হন 8 শ্রমিক। এদের মধ্যে মোস্তফা ও মিলন নামের 2 শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিদ্যুৎ চমকানোর কারণে বা এই বজ্রপাতের কারণে শরণখোলায় এত বড় ঘটনা, এত বড় মর্মান্তিক ঘটনা এর আগে কখনো ঘটেনি। শরণখোলা হাসপাতালে 8 জন বজ্রপাত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমাদের কাছে হাসপাতালে ইমার্জেন্সি বহির্বিভাগে আসেন। যে 6 জন আমাদের হাসপাতালে ভর্তি আছেন তাদের অবস্থা স্টেবল। তারপরে যেহেতু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আসছেন, বজ্রপাত স্পৃষ্ট আসেন, আমরা তাদের অবজারভেশনে রাখছি। এদিকে কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে সিয়াম নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সকাল 8:30টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন 30 গ্রামে বাইরে খেলতে গেলে আকস্মিক বজ্রপাতের কবলে পড়ে সে। সিয়াম কোম্পানিগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীর ছাত্র ছিলেন। এদিকে চুয়াডাঙ্গার দামুরহুদায় পাটাচৌরা গ্রামে বজ্রপাতে আহমেদ আলী মল্লিক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল 8:45টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জানান, সকালে গ্রামের ইরেশগাড়ি মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আকস্মিকভাবে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে দামুরহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শহর থেকে হারিয়ে যাচ্ছে সবুজ, এতে চরম ঝুঁকিতে পড়ছে নগরবাসী। অপরিকল্পিত নগরায়ন এবং গাছ কাটার মহা উৎসবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। যতটুকু সবুজ আছে তাতে যত্ন নেয়ার এবং নীতিমালা প্রণয়ন করার তাগিদ করছেন বিশেষজ্ঞরা। সহকর্মী অঞ্জন বর্মন এবং কামরুজ্জামানের ক্যামেরায় সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এমন লিখন দেয়ালে দেয়ালে শোভা পেলেও রাজধানীর ঢাকার বাস্তবতা একেবারেই ভিন্ন। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে প্রিয় শহর ঢাকা। যান্ত্রিক জীবনের মায়াজালে পুরো শহরকে গিলে খাচ্ছে কংক্রিটের দেয়াল। এক সময়ে সবুজে ঘেরা এই ঢাকা ক্রমশই হয়ে উঠছে ধূসর। একের পর এক কেটে ফেলা হচ্ছে গাছ, গড়ে উঠছে কেবলই দালান কোঠা। যেটুকু সবুজ অবশিষ্ট আছে তাও অযত্ন আর অবহেলায় মলিন হয়ে যাচ্ছে। বিশুদ্ধ বাতাস আর বুক ভরে নিঃশ্বাস নেওয়াটাই যে কঠিন হয়ে পড়ছে দিন দিন। সড়ক দ্বীপ বা সড়ক আইল্যান্ড, রোড আইল্যান্ড যেটা, এটা আসলে পর্যাপ্ত গাছও নেই এবং গাছ থাকলেও সেগুলো মুমূর্ষু অবস্থায় আছে। আগে অনেকগুলো গাছ ছিল, বড় বড় গাছ ছিল, তো ওটা এই এলিভেটর এক্সপ্রেসওয়ের জন্য অনেকটা ওই গাছ কেটে ফেলাতে সেখানে প্রায় মরুভূমির মতো অবস্থা হয়ে গেছে। যদি কেউ গাছ কাটে তাহলে সরকারের পারমিশন নেওয়া লাগে, কিন্তু বাংলাদেশে এরকম কোনো পরিকল্পনা বা এরকম করা হচ্ছে বলে আমার মনে হয় না। পরিবেশবিদরা বলছেন, একটি দেশের ভৌগোলিক পরিবেশের জন্য বনভূমি থাকা প্রয়োজন অন্তত 25 ভাগ। বাংলাদেশে আছে মাত্র 16 ভাগ, তার মধ্যে আবার ঢাকায় মাত্র 7 ভাগ। 1989 সাল থেকে 2023 সাল পর্যন্ত 34 বছরে ঢাকায় সবুজ কমেছে প্রায় 56 থেকে 57 ভাগ। এবছরে টানা দাবদাহের পর ফের আলোচনায় আসে সবুজায়নের গুরুত্ব। ঢাকার সব সবুজ আর নীল সরে গিয়ে ঢাকা ধূসর হয়ে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ যদি বলে, সেটা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। ফলে অবকাঠামো উন্নয়নের যে সুবিধাটা আমরা নিতে পারতাম, যে আত্মতুষ্টিটা আমরা নিতে পারতাম, সেটা আমরা নিতে পারছি না পরিবেশগত অবক্ষয়ের কারণে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শহর জুড়ে সবুজায়নের পরিকল্পনা অনেকটা কাগজে কলমে রয়ে গেছে, নেই কোনো নীতিমালাও। সরকারিভাবে সকলের অন্তর্ভুক্তিতার একটি নগর দর্শন প্রয়োজন, সবুজায়ন নীতিমালা প্রয়োজন। জবাবদিহিতাহীন, পরিকল্পনাহীন এবং একই সঙ্গে সমবেদনাহীন এই যাত্রা আমাদেরকে অবশ্যই আত্মঘাতী একটি পরিণতির দিকে নিয়ে যাবে। নগরায়নের সরকারি পরিকল্পনায় সবুজের সঠিক অন্তর্ভুক্তি না হলে ভবিষ্যতে আরো ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন এই নগর পরিকল্পনাবিদ। আধুনিক সভ্যতা উন্নয়ন মানব জীবনে অগ্রগতি এনেছে ঠিকই, কিন্তু অপরিকল্পিত নির্দয় উন্নয়নের প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতি। ইট পাথরের এ নগরীতে বুক ভরে নিঃশ্বাসটুকু নেয়ার যেন কোনো সুযোগ নেই। তাই তো স্বস্তিতে বেঁচে থাকার প্রচণ্ড তাগিদে বারবার মনে হয়, দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
ভারত মহাসাগরে জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ আব্দুল্লাহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। আগামী সোমবার বিকেলে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাবে জাহাজটি। এসব তথ্য নিশ্চিত করেছে জাহাজটির মালিকপক্ষ কবির গ্রুপ। তারা আরও জানায়, জাহাজটি কুতুবদিয়ার 2 দিন পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়বে। সেখানে বাকি কয়লা খালাস করা হবে। তবে জাহাজটির ক্রুরা কোন পথে বাড়ি পৌঁছাবে সেই বিষয়ে জানা যায়নি। এর আগে গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। অস্ত্রমুখে জিম্মি করে 23 নাবিককে। প্রায় 1 মাস পর মুক্তিপণ নিয়ে জলদস্যুরা মুক্তি করে দেয় তাদের। সংবাদ দুপুর আরো থাকছে। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। দিনাজপুর সহ 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত 8 জনের। হঠাৎই অস্থির নিত্যপণ্যের বাজার। লাফিয়ে বাড়ছে মাছ, মাংস, ডিম ও মশলার দর। বিক্রেতারা বলছেন মাসখানেকের দাবদাহের প্রভাব পড়েছে বাজারে। এদিকে অতিরিক্ত দরের বোঝা চেপেছে ক্রেতার উপর। বাজার নিয়ন্ত্রণে তাই মনিটরিং সেল গঠনের দাবি তাদের। ফজলা আদিত্যের রিপোর্টে বিস্তারিত। সাধারণ মানুষের আমিষের চাহিদা যেন পূরণ হবার নয়। মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকায়। ডিম ডজনে বেড়েছে 20 থেকে 25 টাকা। মাংস ব্যবসায়ীরা বলছেন আগের দামে খাসি বিক্রি হচ্ছে 1200 টাকা পর্যন্ত, আর গরুর মাংস মানভেদে 780 থেকে 900 টাকা। মাছ বাজারের দৃশ্য প্রায় একই। রুই 300, তেলাপিয়া 200, বাইং 800 আর পাঙ্গাস 250 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে রাজধানীতে সকালে ঝুম বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। একদিক দিয়ে পানি আর একদিক দিয়ে দাম বেশি দেখে কোনো কাস্টমার সাবাসে কুলে না খাইতো। অন্যদিন যেভাবে কাস্টমার যাচ্ছি কাস্টমার খুবই কম কেন বৃষ্টির কারণে। সাদা ডিম ছিল হলো আপনার 110 টাকা, তো ওই ডিমটা হচ্ছে 135 টাকা। দেশি গোস্ত 1200 টাকা কেজি আর ছাগলের গোস্ত 1000 টাকা কেজি। আগের দামে আছে, দাম বাড়ে নাই। শুধু মুরগিতে বাড়ে তা তো না, আমি যে রিক্সায় করে আসবো এই গরমের কারণে ওরাও বলে যে আপা এত গরম 10 টাকা বেশি দেন, কারণ আমার তো ইনকাম বাড়ে না। সো আমার জন্য তো এটা সহনীয় না। দাম বৃদ্ধির কারণ হলো প্রচুর গরম পড়ছে, খামারে অনেক মুরগি নষ্ট হয়েছে, লক্ষ লক্ষ মুরগি, ডিম নষ্ট হয়েছে। মাছ মানে ছোট সাইজের মাছ 2200 টাকা কেজি, বুঝছেন? সাধারণ লোকে খাওয়ার কোনো কুল নাই। কোরবানির বাকি 1 মাস, এরই মধ্যে মশলার বাজারও চড়া। পণ্য ভেদে বেড়েছে 200 টাকা পর্যন্ত। এলাচ 3000 টাকা থেকে বেড়ে 3500 টাকা, জিরা ঠেকেছে 700 টাকায়। গত সপ্তাহে একটা এলাচ কিনছে হলো 3250, সেটা মনে হয় গতকালকে দেখছি 3400 টাকা। আর আপনার মশলার দামটা একটু বাড়ছে, ওটা প্রতি কেজিতে 150 থেকে 200 টাকা করে বাড়ছে। প্রতিদিনই আমার মনে হয় বাড়ছে, আজকে যা কিনবো কালকে দেখা যাচ্ছে তারও থেকে বেশি হয়ে যাচ্ছে। পুরো কন্ট্রোলের মধ্যে নাই তো। এই যে ডিমের হালিতে 20 টাকা বেড়ে গেছে, মাংসতে কেজিতে 200 টাকা বেড়ে গেছে, এটা কে দেখবে? এটা সরকার কোথায় দেখছে? নিত্যপণ্যের বেসামাল দর বৃদ্ধিতে নাবিশ্বাস ক্রেতারা, তাই লাগাম টানতে বাজার মনিটরিং সেল গঠনের তাগিদ সবার। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। দিনাজপুর, নড়াইল, নরসিংদীতে ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। দিনাজপুর সদর উপজেলার কাউগাঁও এলাকায় ট্যাঙ্ক লরির চাপায় এক নৈশ প্রহরী সহ 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় ভোর 5:15টায় ফুলবাড়ি দিনাজপুরগামী তেলবাহী ট্যাঙ্ক লরিটি কাউগাঁও এলাকায় আব্দুস সোবহানের চায়ের দোকানে উঠে যায়। এতে ঘটনাস্থলেই বাজারে নৈশ প্রহরী আজাহার আলী ও দোকানের ক্রেতা রানা মারা যান। নড়াইলে সকাল 7:30টায় নড়াইল গোবরা সড়কের কারালবীরের মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র মামুন সমাদ্দার নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 1 জন। এদিকে নরসিংদীর 5 দোনায় ভোরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক আব্দুস সালাম ও যাত্রী পিয়াল নিহত হয়েছে। আহত হয়েছে মাইক্রোবাসের আরও 3 যাত্রী। সংবাদ দুপুরে আরো থাকছে। রাফায় চলছে ইসরায়েলি বর্বরতা। পূর্বাঞ্চল ঘিরে রেখেছে কয়েকশো ট্যাঙ্ক। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা ও মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনও মারা গেছেন।
শুক্রবার দিবাগত রাত 2:05 দিকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে মারা যান প্রবীণ এই রাজনীতিক ও লেখক। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা হায়দার আকবর খান রণ একাধিক বইয়ের লেখক ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় মরদেহ সোমবার পর্যন্ত হাসপাতালের মর্গে রাখা হবে। স্বজনরা দেশে ফিরলে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে তার মরদেহ। এরপর বাবা মায়ের কবরের পাশে বনানী কবরস্থানে দাফন করা হবে রণকে। দেখছেন সংবাদ দুপুর। বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মুন্না, যেমনটি বলছিলাম, আওয়ামী লীগ সমাবেশ করছে। সমাবেশের কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, কি বলছেন নেতাকর্মীরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি আপনি বলছিলেন যে আজকে কিন্তু এখানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত কিন্তু শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই শান্তি সমাবেশ বেলা 3টার সময় শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এখন 2টার পরেই কিন্তু এই মোহাম্মদপুরের গলসিং রোড এলাকাতে কিন্তু আসলে পুরো এলাকাতে এই নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আসলে দেখা চোখে পড়ার মতো। আপনি জানেন যে জাতীয় নির্বাচনের পর অনেকটাই কিন্তু শান্তি সমাবেশ থেকে কিন্তু বহুদল কিন্তু আসলে দূরে ছিল এবং গতকাল কিন্তু বিএনপি তারা সমাবেশ করছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আজকে কিন্তু পর কিন্তু তারা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর শাখা এবং এটি কিন্তু আওয়ামী লীগের বেশ এই এলাকা সেই সময় কিন্তু আমরা দেখার চেষ্টা করছি যে পুরো এলাকাতে কিন্তু নির্দিষ্ট সময় আগে হয়েছে এবং এই এলাকার বিহারি ক্যাম্প শুরু করে গলসিং রোড এবং মোহাম্মদপুর এলাকাতে কিন্তু আসলে নেতাকর্মীদের চোখে পড়ার মতো এবং ব্যানার পোস্টার প্লাকার্ড হয়েছে এবং এই সমাবেশে প্রধান যোগ দেবেন বাংলাদেশ আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কিন্তু আসলে এই সমাবেশে এসে কিন্তু কথা বলবেন এবং আগামী যে ধরনের নির্দেশনা থাকবে সেই নির্দেশনা কিন্তু দিবেন। আপনি জানেন যে এই সমাবেশের মাধ্যমে কিন্তু আসলে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশ সাধারণ সম্পাদক বার্তা দিবেন এবং এই বার্তা দেওয়ার পরে কিন্তু নেতাকর্মীরা আবারও কিন্তু তারা কিন্তু মাঠে নামবেন এবং তাদের নির্বাচনের পরে কিন্তু আসলে এমন একটি সমাবেশ হচ্ছে যে সমাবেশে কিন্তু আসলে উপস্থিতি চোখে পড়ার মতো এবং এখানে নেতাকর্মীরা ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড হয়েছে তারা কিন্তু আসলে এখনো আসছে যোগদান করছেন এবং এই সমাবেশ তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের নির্দেশনা দেবেন এবং সেই নির্দেশনা তারা কাজ করবেন এবং এই সমাবেশ থেকে আওয়ামী লীগের কমিটির যে আপনার থানাওয়ার্ড কমিটি এখনো হয়নি সেটা বিষয়গুলো সিদ্ধান্ত বলতে পারেন আওয়ামী সাধারণ সম্পাদক। অর্থাৎ সমাবেশের শুরুতেই কিন্তু আসলে এই মোহাম্মদপুর এলাকায় কিন্তু নেতাকর্মীদের উৎসাহে মুখরিত এবং এই নেতাকর্মীরা কিন্তু আধা ঘন্টা আগে সমাবেশের নির্দিষ্ট সময়ের আগে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই সমাবেশের ব্যাপ্তি যদি বলি আপনাকে আমি, এটি কিন্তু আসলে আপনার মোহাম্মদপুর শুধুমাত্র বিহারি ক্যাম্প নয় এবং পাশাপাশি আপনার মোহাম্মদপুরের বিভিন্ন উল্টে কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থানা এবং ইউনিট থেকে নেতাকর্মী আসছেন এবং এই সমাবেশের দায়িত্বে তিনি রয়েছেন বস্ত্র পাট মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর আলম। তিনি কিন্তু সমাবেশে কিন্তু আসলে সঞ্চালনা করছেন এবং সার্বিক দায়িত্বে রয়েছেন এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই সমাবেশ থেকে কিন্তু আসলে আবারও যেটা বলা যেতে পারে রাবেয়া যে গতকালকে বিএনপি যে সমাবেশ করছে তার পরদিন আওয়ামী সমাবেশ করছে, অর্থাৎ আবারও কিন্তু রাজপথে সেই সমাবেশের কিন্তু আমরা চিত্র দেখতে পাচ্ছি এবং দুই দলের যে সমাবেশ সেটা কিন্তু আবারও বলতে পারেন যে শুরু হয়ে গেছে বা আগামী রাজ্যের সামনে রেখে। অর্থাৎ এই সমাবেশ কিন্তু এই মোহাম্মদপুর থেকে শুরু হচ্ছে, হয়তো এইটি হয়তো বা সামনে আরো সমাবেশ চলবে, যেহেতু গতকাল বাংলাদেশ আওয়ামী সদস্য বলেছেন তারা কিন্তু আসলে মাঠ দখলে রাখবেন এবং তারা বিএনপিকে কিন্তু ফাঁকা মাঠে তারা গোল দিবেন এবং যে কোনো কিছুর বিনিময়ে তারা বলছেন তারা প্রস্তুত হচ্ছেন এবং কোন দলের সহিংসতা করলে এখন ছাড় দেবেন না। তো সবকিছু মিলে কিন্তু এই আজকে শান্তি সমাবেশে কিন্তু শুরুতেই আসলে লোকরেকরণ্য নেতাকর্মী ভৎসনায় মুখরিত এবং এই সমাবেশ থেকে আসলে কি বার্তা আসবে সেটা আসলে আমরা আরো পরে আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার সেখানে সর্বস্ব অবস্থা। রাবেয়া। মুন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ, শুনছিলাম তার বিস্তারিত। এদিকে নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে যুবদল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাইফুল, সমাবেশের কি তথ্য রয়েছে আপনার কাছে বা নেতাকর্মীরা কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। কার্যালয়ের সামনে দলের যেসব নেতা কর্মী মুক্তির দাবিতে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, এবং এই যুব দলের আয়োজনে যে সমাবেশটি, সেই সমাবেশটি শুরু হওয়ার নির্ধারিত সময় বেলা ৩টায়, এবং নির্ধারিত সময়ের আগেই কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে হাজির হয়েছেন, এবং তারা সরকার বিরোধী স্লোগান সহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে, এমনটি দাবি কিন্তু তারা করছেন। এবং তারা যেটি বলছেন যে ৭ জানুয়ারি নির্বাচনের পর যেই এক দফা আন্দোলন, সেই আন্দোলনের সফলতা পুরোপুরি ঘরে তুলতে না পারলেও তাদের আসলে নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগ নেই, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু সারা দেশব্যাপী জাতীয়তাবাদী যুব দলের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা বলছেন পুরো দেশব্যাপী তাদের এই সহযোগী অঙ্গ সংগঠনটির পুনর্গঠন এবং সংস্কারের মধ্য দিয়ে নেতাকর্মীদের নতুন করে আবার সক্রিয় করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু তারা চালাবেন, এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবেও কিন্তু আজকের এই সমাবেশটিকে তারা দেখছেন। এবং তারা বলছেন যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিটি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির কেন্দ্র থেকে যে কোনো ধরনের কর্মসূচি দিলে সেই কর্মসূচি তারা পালন করতে প্রস্তুত আছেন, এমনটি কিন্তু দাবি তারা জানিয়েছেন। এবং বিএনপির যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে আমাদের কথা হয়েছে, এবং আজকের এই সমাবেশে সারা ঢাকা সহ আশেপাশের জেলা এবং সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিট থেকে কিন্তু এই যুব দলের নেতাকর্মীরা এই সমাবেশে অংশগ্রহণ করছেন। বেলা ৩টায় নির্ধারিত সময়ে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছেন, এবং আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নীতি নির্ধারণী পর্যায়ের যারা রয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন, এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের প্রতি নতুন কোনো নির্দেশনা আসে কিনা সেটি দেখার জন্য আমাদের আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। স্নেহা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছে যুবদল, শুনছিলাম সেই সমাবেশের বিস্তারিত। দেশ টেলিভিশনের প্রতিবেদক কাজী শাহেদের নামে সাইবার আদালতে মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। শনিবার সকালে নগরীর কামরুজ্জামান চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরেন্দ্র প্রেস ক্লাব, জার্নালিস্ট ফোরাম ও মানববন্ধনের আয়োজন করে। জমি দখলে ব্যর্থ হয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে হয়রানির অভিযোগে রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ব্যবসায়িক অংশীদার শামসুজ্জামান আওয়াল ও কাউন্সিলর তহিদুল হক সুমনের নামে সংবাদ প্রকাশের জেরে এই মামলা করেন কাউন্সিলর সুমন। রাজশাহী সহ বাংলাদেশের সাংবাদিক সমাজের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই আইন বাতিল সহ রাজশাহী সহ সারা দেশে এই আইনে করা সকল সাংবাদিকের মামলা প্রত্যাহার চাই। যে অনিয়ম দেখলে ঘেউ করবে, কিন্তু আমরা কি করতে পারছি এই প্রশ্ন সহকর্মীদের সঙ্গে রইল, এবং এই আইসিটি সাইবার আইনের মামলা প্রত্যাহার করার জন্য দাবি জানিয়ে। দেখছেন সংবাদ দুপুর।